হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা শিখব ত্বরণ। ত্বরণ কাকে বলে? বইয়ের ভাষায় যেটা লেখা আছে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এই সংজ্ঞাটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। বেগের পরিবর্তন বলতে কি বুঝি? বেগের পরিবর্তন বলতে কোনো একটা বস্তুর বেগ প্রথমে আদি বেগ ছিল ই ছিল নির্দিষ্ট সময় এই জায়গায় আসলে তার বেগ ভি। সময়টা ছিল, মনে করি, এই জায়গা থেকে এই অবস্থানে আসতে সময় লেগেছে টি সেকেন্ড সময় লেগেছে। বেগের পরিবর্তন কত? এখানে বেগের পরিবর্তন কত? প্রথমে ছিল ইউ আদি বেগ, শেষ বেগ ছিল ভি। মানে বেগের পরিবর্তন কত? তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ, এটা হচ্ছে বেগের পরিবর্তন, ভি মাইনাস ইউ। বেগের পরিবর্তন হার মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগের পরিবর্তন হলো, প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগের পরিবর্তন হলো তাকে আমরা ত্বরণ বলি। যে বেগের পরিবর্তন হার মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগের পরিবর্তন হলো, টি, ভি মাইনাস টি ডিভাইডেড বাই টি। তাহলে এক কথায় আমরা ত্বরণ বলতে কি বুঝলাম? প্রতি সেকেন্ড বলতে এক সেকেন্ডে কি পরিমাণ বেগের পরিবর্তন হয় সেটাকে আমরা ত্বরণ বলি। এক সেকেন্ডে কি পরিমাণ বেগের পরিবর্তন হয় সেটাকে আমরা ত্বরণ বলি। মনে করি একটা বস্তু এখানে আদি বেগ জিরো এই জায়গায়, এই অবস্থানে, এবং এই অবস্থানে এই বস্তুটা আসতে সময় লেগেছে টি ইকুয়াল টু 2 সেকেন্ড। শেষ বেগ, এই বস্তুটা এই অবস্থানে আসার পর যে পরিমাণ বেগ অর্জন করে ওই বেগটা মনে করি 8 মিটার পার সেকেন্ড। আর এখানে ইউ আদি বেগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ত্বরণ কত? ত্বরণ কি বলছিলাম? ত্বরণ ইকুয়াল টু, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ছোট এ দ্বারা প্রকাশ করা হয়, আর বেগকে ভি ইউ টিকে সময় দ্বারা প্রকাশ করা হয়, এটা আগে আমরা বলছিলাম। এখানে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। পরিবর্তন প্রতি সেকেন্ডে মানে কি? টি দ্বারা ভাগ দেওয়া লাগবে, টি। এখানে ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু 8, ইউ ইকুয়াল টু কত? 0, সময় ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু 2। তাহলে এখানে কত আসে? 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে স্কোয়ার কীভাবে আসলো? এখানে যে ত্বরণের যে মাত্রা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এককটা কীভাবে আসলো সেটা আমরা আগে বুঝি, এখানে বুঝি আগে। ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র কি? বেগ ডিভাইড বাই সময়, বেগ ডিভাইডেড সময়। এই যে এটা বেগ, এই দুটাই কিন্তু বেগ ডিভাইড বাই সময়। বেগের মাত্রা কি? এম এস ইনভার্স 1, আর সবের মাত্রা কি? সেকেন্ড। তাহলে এখানে কয়টা এস আসলো? এম এস ইনভার্স 1, আর একটা এস, তাহলে কত হলো? এম এস ইনভার্স 2। এই যে এসটা ওপরে যদি উঠায় তাহলে এখানে আরেকটা এই ইনভার্স আকারে আরেকটা এস যুক্ত হবে, সেখানে সেই জন্য এই যে একের সাথে আরেকটা এক যুক্ত হলে 2 হয়, সেই জন্য এম এস ইনভার্স 2। তাহলে আমরা এখানে ত্বরণ পাইছিলাম 4 মিটার পার সেকেন্ড। এবার আসি আমরা মন্দন। মন্দন কাকে বলে? মন্দন আর ত্বরণ দুটোই সেম জিনিস, জাস্ট একটু পার্থক্য আছে। মন্দন হচ্ছে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, মন্দনও কিন্তু একই জিনিস, বেগের পরিবর্তনের হারকে মন্দন বলে, জাস্ট একটু খালি ডিফারেন্স আছে। এখানে ডিফারেন্সটা হচ্ছে, আগে বোঝাই আমরা, এদিকে খেয়াল করো আগে। প্রথমে মনে করি এখানে একটা বস্তু কণা, তার আদি বেগ হচ্ছে ইকুয়াল টু, এখানে আমরা আদি বেগ ইকুয়াল টু 0 ধরছিলাম। কোনো বস্তু কণার প্রথমে আদি বেগ 8 মিটার পার সেকেন্ড ধরলাম, এই মানটাই আমরা এখানে বসালাম।
এই জায়গা থেকে এই অবস্থায় আসতে তার বেগ হলো ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এবং এই অবস্থান থেকে এই অবস্থানে যেতে মনে করি সময় লাগছে টি ইকুয়াল টু t/2। আমরা এই 2 সেকেন্ডটাই ধরলাম। তাহলে এখানে ত্বরণটা কত আছে, এখানে আগে আমরা ত্বরণটা খেয়াল করি। এখানে ত্বরণটা কত আছে, মন্দনটা পরে বলছি, আগে ত্বরণটা কত আছে এটা আমরা খেয়াল করি। ত্বরণটা তাহলে আসছে এখানে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান কত 0, আদি বেগের মান কত 8 মাইনাস 8 ডিভাইড বাই টি, টি ইকুয়াল টু 2। তাহলে এখানে ত্বরণটা আসছে -8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -4। এই যে -4, এখানে ভালোভাবে খেয়াল করো তো যে এখানে প্রতি সেকেন্ডে বস্তুর বেগটা, যে এই বস্তুর বেগটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। 8 থেকে বস্তুর বেগটা 0 হয়েছে, তার মানে অবশ্যই বস্তুর বেগটা কমছে, হ্রাস পেয়েছেন। এখন ত্বরণটা আমরা মন্দন দিকে আসি আমরা। মন্দনটা কাকে বলে? বেগের পরিবর্তনের হারটা যদি হ্রাস হয়, বেগের পরিবর্তনের হারটা যদি প্রতি সেকেন্ডে কমে তাহলে তাকে আমরা মন্দন বলি। আর যদি বেগের পরিবর্তনের হারটা যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা ত্বরণ বলি। তাহলে এখানে মন্দন ইকুয়াল কত আসছে 4, ত্বরণ ইকুয়াল আসছে -4। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, ত্বরণ আর মন্দনের মধ্যে লেখার জন্য অনেক ঝামেলা হয়। ঝামেলাটা হচ্ছে এই যে -4, এটাকে আমরা ত্বরণ বলতে পারি। এটা হচ্ছে কমছে, কিন্তু এটাও ত্বরণ। কমছে কত -4 আকারে, প্রতি সেকেন্ডে -4 আকারে বেগটা কমছে, -4 পরিমাণ বেগটা কমছে। যদি আমরা এটাকে ত্বরণ বলতে চাই, -4টাকে যদি ত্বরণ বলতে চাই তাহলে এখানে ত্বরণ হবে -4। আর যদি মন্দন বলতে চাই, মন্দন যদি বলি তাহলে মন্দন ইকুয়াল টু হবে 4। যদি মন্দন বলি তাহলে 4, যদি ত্বরণ বলি তাহলে -4। কেন এটা বুঝি। কোন বস্তুকণার বেগ, মানে কোনো বস্তুকণার ত্বরণ হচ্ছে, ত্বরণকে যদি আমরা মন্দন বলি, যে মাইনাস যদি লিখি, আমরা তো অলরেডি এটাকে মন্দন বলি ফেলছি। মাইনাস বলতে কি বোঝায়? মাইনাস বলতেই তো মন্দন বোঝায়। মাইনাস বলতে এখানে কী বোঝাচ্ছে? বস্তুকণাটার বেগটা প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড আকারে কমছে, তাই তো বোঝায় নাকি? মাইনাস মানে 4 মিটার পার সেকেন্ড করে প্রতি সেকেন্ডে কমছে, সেই জন্য আমরা ওটা প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড আকারে কমছে, সেটাকে কী বলছি আমরা? ত্বরণ বলছি। ত্বরণ বলছি, হ্যাঁ ঠিক আছে, সেটাকে আমরা ত্বরণ বলছি। অলরেডি আমরা যদি ত্বরণ যদি হয় যে a ইকুয়াল টু -4, এটা কিন্তু আমরা ত্বরণ বলছি। আর যদি মন্দন বলি, মন্দন মানে কি? মন্দন মানে কি? প্রতি সেকেন্ডে যে পরিমাণ বস্তুর বেগ কমে, কথাটা ভালো হবে। প্রতি সেকেন্ডে বস্তুর বেগ যে পরিমাণ হ্রাস পায় বা কমে সেটাকে আমরা মন্দন বলি। এখানে যদি আমরা বলি যে প্রতি সেকেন্ডে এই বস্তুর বেগটা 4 মিটার পার সেকেন্ড আকারে কমছে, মাইনাস লেখার দরকার আছে? তো মাইনাস তো লেখার দরকার নাই, কমছে। অলরেডি আমরা বলে দিচ্ছি এখানে মন্দন মানে কমা। মন্দন কাকে বলে? প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ হ্রাস পায়, তার মানে মন্দন লেখা মানে কি? এখানে 4 লিখছি, তার মানেই তো বোঝা যাচ্ছে যেখানে বেগটা প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড আকারে কমছে। আর ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে বস্তুর বেগ যে পরিমাণ বৃদ্ধি পায়, এখানে প্রতি সেকেন্ডে বস্তুর বেগ কী পরিমাণ বৃদ্ধি পায়? -4 আকারে বৃদ্ধি পায়। এখানে বস্তুর বেগটা কত বৃদ্ধি পায়? -4। আর এখানে বস্তুর, আর মন্দন কাকে বলে? প্রতি সেকেন্ডে কোনো বস্তুর বেগ যে পরিমাণ হ্রাস পায়, তাই হ্রাস পায় কত? 4। এটাকে -4 লেখা দরকার আছে? মন্দন মানেই তো মাইনাস বোঝায়। মন্দন মাইনাস বোঝায় না, হ্রাস। হ্রাস বলছি না, যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বস্তুর বেগ কমে সেটাই তো হ্রাস। তাহলে মন্দন ইকুয়াল টু 4, আর ত্বরণ কত? -4 আকারে বৃদ্ধি পায়। এক্সাক্ট ক্লিয়ার? বোঝা গেছে? এখন আমরা আসি, তাহলে ত্বরণ সূত্র কী পেলাম? a ইকুয়াল টু, এ হচ্ছে ত্বরণ, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টি। ত্বরণের সূত্র হচ্ছে এটা, এটা হচ্ছে, এটাও মন্দনের সূত্র, কিন্তু মন্দনটা মাইনাস আকারে আছে। আর যদি মন্দন বলি তাহলে আমরা সেটাকে মাইনাসটা বলবো না, শুধু ওই সংখ্যাটাকে বলবো। আর যদি ত্বরণ বলি তাহলে মাইনাস সহ সেই সংখ্যাটাকে বলবো, মাইনাস সহ। এখান থেকে আমরা শেষ বেগটা নিয়ে আসি। শেষ বেগের সূত্র কী আছে?
এ আর টি গুণ করি আর আর গুণ করি এটি ইকুয়াল কত ভি মাইনাস ইউ। এখান থেকে আমরা শেষ বেগটা বের করার চেষ্টা করব। শেষ বেগ কত, তাহলে কি আছে ভি ইকুয়াল টু এ মাইনাস ইউটা পারে নিয়ে আসলে প্লাস হবে, তার মানে কী হবে ইউ প্লাস এটি। শেষ বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, বোঝা গেছে। আর আর এটি গুণ করলাম, তাহলে কী আছে এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তারপরে ভিটা যদি এখানে রেখে দিই এ মাইনাস ইউটা পারে নিয়ে আসলে প্লাস হবে, তার মানে কী হবে ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হচ্ছে শেষ বেগের রাশিমালা। এটি শেষ বেগের রাশিমালা। এটা হচ্ছে শেষ বেগের রাশিমালা। আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি মনে রাখবো না, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা মনে রাখার চেষ্টা করব। তাছাড়া ভি মাইনাস ইউ